নমস্কার, আমি দেবজ্যোতি। আমার আজকের প্রতিবেদনে আপনাদের সকলকে স্বাগত জানাই। যার এক কান কাটা তিনি রাস্তার বাঁ দিক দিয়ে যান, যার দু কান কাটা তিনি রাস্তার মাঝখান দিয়ে যান। বাংলায় একটা প্রবাদ বহুদিন ধরে প্রচলন রয়েছে, কিন্তু এই অভিজিৎ গাঙ্গুলি তিনি কি এক কান কাটা না দু কান কাটা, তা নিয়ে আজকের এই প্রতিবেদন। অত্যন্ত রাজনৈতিকভাবে এই মুহূর্তে অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন চরিত্র। তবে তিনি যখন কলকাতা হাইকোর্টের বিচারপতি ছিলেন, তার লম্ফজম্য দেখে সেই মিঠুন চক্রবর্তীর এমএলএ ফাটাকেষ্ট সিনেমার কথা মনে পড়ে যায়। সে এমএলএ ফাটাকেষ্ট যেসব ডায়লগ দিতেন, মারবো এখানে লাশ পড়বে শ্মশানে, এই অভিজিৎ গাঙ্গুলি যখন বিচারপতির চেয়ারে ছিলেন তার বেশ কিছু বক্তব্য রয়েছে। তিনি ঢাকি সমেত বিসর্জনের কথা বলতেন। তিনি বলেছিলেন, আরো বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বক্তব্য তার মুখ থেকে উঠে এসেছিল। কাকে নাকি কান ধরে তিনি কোর্টে নিয়ে আসবেন বলেছিলেন। সেই বিপ্লবী কথাবার্তা তিনি যে ওই চেয়ারে বসে একেবারে বেমানান তা কিন্তু স্পষ্ট হয়েছিল। তিনি বিচার ব্যবস্থাকে স্বচ্ছ করবেন বলে নাকি একটি গদি মিডিয়াতে তিনি তার সাক্ষাৎকার দিয়েছিলেন, তা নিয়েও প্রশ্ন রয়েছে। বিচারপতি অবস্থায় এসব করা যায় কিনা। তিনি দেখলেন যে বিচার ব্যবস্থায় থেকে নাকি আইনকে সম্মান করা যাচ্ছে না, আইনে নাকি এখনো বেশ কিছু পরিবর্তন দরকার। তাই তিনি একেবারে ভারতীয় জনতা পার্টির অমিত শাহ নরেন্দ্র মোদীর ওয়াশিং মেশিনে ঢুকে পড়লেন, সেখানে স্বচ্ছ হলেন। হওয়ার পর তিনি ভারতীয় জনতা পার্টিতে যোগ দিলেন। বিশ্বের সবচেয়ে বড় ওয়াশিং মেশিন হচ্ছে এই মোদী শাহের ওয়াশিং মেশিন, যেখানে যে কোনো কাদা, যে কোনো নোংরা, যেখানে যে কোনো দুর্বৃত্ত, যে কোনো চোর ডাকাত প্রবেশ করলেই একেবারে স্বচ্ছ হয়ে ফিরে আসেন। সেই প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি সেই ওয়াশিং মেশিনে শুদ্ধ হয়ে ফিরলেন। কিন্তু তাকে ঘিরে বিতর্ক কিন্তু আজও চলছে। তাকে নিয়ে বিতর্ক কোনোদিনই কমার নয়। গত দুদিন আগে ভারতবর্ষের প্রধান বিচারপতি বি.আর. গওয়াই তিনি গেছিলেন সুপ্রিম কোর্টের বিচারপতিদের একটি সম্মেলনে। সেখানে যেসব মন্তব্য তিনি করেছেন তাতে তো যথেষ্ট অস্বস্তিতে এই অভিজিৎ গাঙ্গুলি, রঞ্জন গগৈ, আরেকজন কীর্তিমান রয়েছেন বেলা ত্রিবেদী, আর বেশ কয়েকদিন আগেই কলকাতা হাইকোর্ট থেকে অবসর নিলেন চিত্তরঞ্জন দাস। তারা কিন্তু একেবারেই যে কাজটি করেছিলেন সেটা যে সঠিক ছিল না তা কিন্তু গওয়াইয়ের মন্তব্য থেকেই স্পষ্ট। তিনি কিন্তু কারো নাম বলেননি। তিনি বলেছেন বিচার ব্যবস্থার সঙ্গে যারা যুক্ত তারা অবসর নেবার পর কোনো রাজনৈতিক দলে যোগ দিলে বিচার ব্যবস্থার প্রতি প্রশ্ন ওঠেই। আপনারা প্রথমে এই বিচারপতি বি.আর. গওয়াই কি মন্তব্যটা করেছেন সেটা আপনাদের স্ক্রিনে আমি দেখাচ্ছি, আপনারা ভালো করে সেটা দেখুন। আপনাদেরকে সেই মন্তব্যটা আমি দেখালাম। এই মন্তব্য কিন্তু তিনি সুদূর ব্রিটেনে বলেছেন। সেখানে সুপ্রিম কোর্টের প্রথিতযশা সমস্ত
বিচারপতিরা উপস্থিত ছিলেন, তার এই মন্তব্য কিন্তু একেবারে সুদূর ব্রিটেন থেকে ভারতবর্ষের রাজনীতিতে তোলপাড় ফেলে দিয়েছে। কারণ বিভিন্ন হাইকোর্ট, বিভিন্ন সুপ্রিম কোর্ট থেকে যারা অবসর নেন তারা চলে যান ভারত বিখ্যাত, পৃথিবী বিখ্যাত ওয়াশিং মেশিন ভারতীয় জনতা পার্টিতে। সেখানে শুদ্ধ হয়ে তারা রাজনৈতিক দলে নাম লেখান, কারণ তারা এতদিন বিচার ব্যবস্থার সঙ্গে যুক্ত, বিচারপতি, বিচারক ছিলেন। কারণ বিচারের যে অপশনগুলো রয়েছে সেগুলো তাদের হয়তো পছন্দ হয়নি, তাই তারা বিচারের যাতে আরো স্বচ্ছ হয় সেই জন্য আইন তৈরি করতে নেমে পড়েছেন। আজকে 4 কীর্তিমানের কথা বলবো। একজন অভিজিৎ গাঙ্গুলি, তার মতো বিপ্লবী নেতাজি সুভাষচন্দ্র বসু, ক্ষুদিরাম, প্রফুল্ল চাকির পরে ভারতবর্ষে আর দেখা গেছে? হয়তো দেখা যায়নি। বিচারপতির চেয়ারে বসেই তিনি একেবারে বিপ্লবীর মতো মন্তব্য করতেন, তাকে নিয়ে প্রচুর বিতর্ক হতো। সেই সময় তার সংবাদ মাধ্যমে সাক্ষাৎকার নিয়েও তৎকালীন প্রধান বিচারপতি সুপ্রিম কোর্টের অল্প তাকে বকুনি দিয়েছিলেন, কিন্তু কান কাটা এই অভিজিৎ গাঙ্গুলির কানে কিন্তু সেগুলো পৌঁছায়নি। তাই তিনি বিজেপিতে যোগ দিলেন। তার একটা ভাব শিষ্য রয়েছেন এই শুভেন্দু অধিকারী, তার সঙ্গে তিনি বঙ্গ বিজেপিকে স্বচ্ছ করতে নেমে পড়লেন। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখেছিলেন, সেখানে আবার তাল ঠোকাঠুকি হয়েছিল, কারণ শুভেন্দু অধিকারী কাউকে খুব একটা বাড়তে দেন না। তিনি অভিজিৎ গাঙ্গুলিকে ঢলে নিয়ে এসে তমলুকের সাংসদ করে একেবারে কোণঠাসা করে দিয়েছেন। এই কান কাটা এখন কথা কম বলছেন, কারণ নির্লজ্জ মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্বন্ধে কি মন্তব্য করেছিলেন আপনারা নিশ্চয়ই সকলেই জানেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের দাম কত জিজ্ঞেস করেছিলেন, তাকে নিয়ে বহু প্রতিবাদ হয়েছিল, কিন্তু দুকান কাটা, তার তো কোনো লজ্জা নেই। তাই অভিজিৎ গাঙ্গুলির লজ্জা হয়নি। তিনি চন্দ্রপোড়া সাপ বলতেন নিজেকে, কি কি সব সাপ নাকি নিজেকে বলতেন। সে সাপ বলুন, বাঘ বলুন, তার ব্যাপার। কিন্তু শুভেন্দু অধিকারী তাকে এখন কান ধরে ওই তমলুকের একটা কোণে বসিয়ে দিয়েছেন। তিনি এতটাই উৎপাতে নেতা, পুরো তমলুককে এমন অবস্থা করে দিয়েছেন, বঙ্গ বিজেপির পার্টি অফিস খোলার লোক পর্যন্ত নেই, সব নাকি তার চাই। গত কয়েকদিন আগে তাপসী মণ্ডল দল ছেড়ে দিলেন এই অভিজিৎ গাঙ্গুলির অত্যাচারে। শুভেন্দু অধিকারী খুব একটা শান্তিতে নেই, কারণ তার ভাইয়ের টিকিট কেটে তিনি অভিজিৎ গাঙ্গুলিকে টিকিট দিয়েছেন। বাড়িতেও তো তাকে যথেষ্ট অস্বস্তিতে পড়তে হচ্ছে। যা সেসব কথা পরে বলবো। আরো কয়েকটি উদাহরণ আপনাদের দিই। রঞ্জন গগৈ কলকাতার অত্যন্ত পরিচিত নাম ছিল, এখানেও তিনি কাজ করেছিলেন, তবে অবসর নিয়েছিলেন সুপ্রিম কোর্ট থেকে। তিনি বেশ কয়েকটি রায় দিয়েছিলেন, সেই রায় নিয়ে কোনো মন্তব্য করব না। তবে বিচারপতি চেয়ারে বসে যতক্ষণ না শাসক দলকে খুশি করা যাবে ততক্ষণ কিন্তু তাকে কোনো পুরস্কার পাওয়া তার পক্ষে দুরূহ। রঞ্জন গগৈ একেবারে সোজা রাজ্যসভায় চলে গেলেন। অভিজিৎ গাঙ্গুলিকে ভোটে দাঁড়াতে হয়েছে, একটা বাচ্চা ছেলেকে তিনি হারিয়েছেন, দেবাংশুকে। তবে রঞ্জন গগৈ কিন্তু এসব ভোটের ব্যাপারে নেই, কারণ অভিজিৎ গাঙ্গুলি হাইকোর্টের বিচারপতি ছিলেন আর রঞ্জন গগৈ সুপ্রিম কোর্টের। তাহলে উনি যদি লোকসভায় লড়াই করে যেতেন তাহলে উনি তো রাজ্যসভায় এমনি যাবেন। রঞ্জন গগৈ চলে গেছেন। আমার বিচার ব্যবস্থা নিয়ে কোনো প্রশ্ন নেই। ভারতবর্ষের বিচার ব্যবস্থাকে শ্রদ্ধা করি, সম্মান করি।
ভারতবর্ষের বিচার ব্যবস্থায় বাঁচিয়ে রেখেছে ভারতবর্ষের গণতন্ত্র গঠনতন্ত্রকে, তাকে শ্রদ্ধা করা উচিত সমস্ত মানুষদের। কিন্তু এইসব প্রাক্তন বিচারপতিদের শ্রদ্ধা করা কি যায়? আরেকজন বিচারপতির কথা বলি, চিত্তরঞ্জন দাস। গত কয়েকদিন আগে কলকাতা হাইকোর্ট থেকে অবসর নিলেন। অবসরের সময় কি বক্তব্য রেখেছিলেন? তিনি নাকি আরএসএস করতেন, তবে বিচার ব্যবস্থায় যুক্ত হওয়ার পরে তিনি নাকি আর আরএসএস করেননি। তাহলে তার মতাদর্শ কি ছিল? সেই মতাদর্শ একেবারে এই আরএসএস নেতাদের মতো। তারা তো কি বিশ্বাস করেন আপনারা সকলেই জানেন, সে নিয়ে মন্তব্য করব না। এই হচ্ছে প্রাক্তন বিচারপতিদের চরিত্র। আর একজন রয়েছেন বেলা ত্রিবেদী, অত্যন্ত চর্চিত নাম। তিনি গুজরাটের যখন ছিলেন আইনসভার সচিব ছিলেন, তিনি হয়ে গেছিলেন সুপ্রিম কোর্টের বিচারপতি। তিনি গত কয়েকদিন আগে অবসর নিলেন। তিনি এমন একটা বিতর্কিত চরিত্র, তার অবসরের সময় সম্বর্ধনা দেয়া হয়, সেই সম্বর্ধনাও নাকি তাকে দেয়া হয়নি। এই বেলা ত্রিবেদীকে নিয়ে যথেষ্ট বিতর্ক আছে। তিনি অত্যন্ত এই মুহূর্তে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের অত্যন্ত কাছের মানুষ। তিনি নাকি পশ্চিমবঙ্গের রাজ্যপাল হতে চলেছেন বলে সূত্র মারফত জানা যাচ্ছে। এক উৎপাতে পশ্চিমবঙ্গে রয়েছেন, প্রতি কথাতে তিনি বাংলা ভ্রমণ করতে বেরিয়ে পড়েন, কোথাও নারী নির্যাতন হলেই বেরিয়ে পড়েন। তার গায়ে আবার নারী নির্যাতনের কালি রয়েছে। সেই রাজ্যপাল নাকি অবসর নেবেন বা তাকে সরিয়ে দেওয়া হবে, কারণ বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে হয়তো রাজ্যপাল হিসেবে এই বেলা ত্রিবেদী হয়তো আসবেন। যাক, সে কথায় পরে আসবো। এ আর এক বড় যন্ত্রণা, কিন্তু তিনি আবার এই রাজ্যপালের নাকি তিন কাঠি উপরে যাবেন। তবে দেখা যাক, সবই সূত্র মারফত জানা খবর। এখনো তিনি রাজ্যপাল হয়ে আসেননি। এই উৎপাত আবার কবে বাংলায় উৎপাত করতে আসবে, তার জন্য আমাদের অপেক্ষা করতে হবে। তবে এই হচ্ছে প্রাক্তন বিচার ব্যবস্থার সঙ্গে যুক্ত যারা বর্তমানে ভারতীয় জনতা পার্টিতে যোগ দিয়েছেন। এই হচ্ছে তাদের রাজনৈতিক চরিত্র। আমার প্রতিবেদনে আপনাদের কেমন লাগবে সেটা আপনারা নিজেরাই বলবেন। তবে বিচার ব্যবস্থায় এই সব ব্যক্তিরা কিভাবে এতদিন পর্যন্ত বিচার করেছেন তা কিন্তু দিনের আলোর মতো স্পষ্ট। নমস্কার, আমি দেবজ্যোতি। আমার এই ছোট্ট পর্বটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটি ক্লিক করে আমার পাশে থাকবেন।